প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি গত পর্বে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ১ এবং ২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব ২ পৃষ্ঠার শেষে যে কাজ অংশটা আছে সেটা নিয়ে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কাজ দেওয়া আছে বক্সের ভিতরে, যেখানে ১ নম্বর কাজটি হলো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ১, ৪, ৫, ৬, ৯ হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? না, এর উত্তরটা হচ্ছে না। কেন? মনে করো যে আমরা এখানে কিন্তু একটা বিষয় দেখছিলাম যে ০, ১, ৪, ৫, ৬, ৯ থাকলে এখানে বর্গ সংখ্যা হচ্ছে। কিন্তু এখানে বলছে কি সবসময় কি হবে? কিন্তু এটা সবসময় নয়। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম যেটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে মনে করো ১০। একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ০। অর্থাৎ আমি শূন্যের কথা চিন্তা করি। তাহলে এই ১০ কি পূর্ণবর্গ সংখ্যা? নিশ্চয়ই নয়। তাহলে ১০-এর যেহেতু বর্গমূল করলে কিন্তু আমাদের পূর্ণ কোনো স্বাভাবিক সংখ্যা আসে নয়। সেজন্য আমরা এটা ০। আবার মনে করো ১, আমি ১১ নিলাম। আচ্ছা, ১১ কি পূর্ণবর্গ সংখ্যা হবে? ১১ যেহেতু একক স্থানীয় অঙ্ক ১ নিলাম। তাহলে এরপর দেখো আমি যদি ৪ নিই একক স্থানীয় অঙ্ক অর্থাৎ ১৪। ১৪ কিন্তু বর্গমূল করলে আমাদের কোনো স্বাভাবিক সংখ্যা আসে না। তাহলে আমরা কিন্তু সবসময় বলতে পারবো না যে ০, ১, ৪, ৫, ৬, ৯ হলেই সেটা বর্গ সংখ্যা হবে, এটা আমরা বলতে পারবো না। তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে না। এরপর দেখো ২ নম্বর যে কাজটা আছে সেখানে বলছে যে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা? তো শিক্ষার্থী বন্ধুরা, কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা যদি করি ২০৬২ এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা এটার বর্গমূল করব সেটা এবং ক্যালকুলেটরের সাহায্যে। তো আমরা যদি ২০৬২ তাই না, ২০৬২ এটাকে যদি আমি বর্গমূল করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে ৪৫.৪০৯। যেহেতু দশমিক সংখ্যা আসছে এবং কোনো পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। অর্থাৎ ২০৬২ পূর্ণবর্গ সংখ্যা না। এরপরে আছে ১০৫৭, অর্থাৎ ১০৫৭কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বর্গমূল করব। সেটা করলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে ৩২.৫১। এটাও পূর্ণবর্গ নয়। এরপরে আছে ২৩,৪৫৩। তো ২৩,৪৫৩কে যদি আমরা বর্গমূল করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে ১৫৩.১৪। এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে যেটা আছে ৩৩,৩33। এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের যে উত্তরটা আসছে সেটা হচ্ছে ১৮২.৫৭। অর্থাৎ এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ নয়। এরপর আছে ১০৬৮, তাই না? ১০৬৮কে যদিও আমরা বর্গমূল করি তাহলে আমাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে ৩২.৬৮। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এভাবে বর্গমূলটা নির্ণয় করে দেখব এবং যদি দশমিক সংখ্যা আসে তাহলে আমরা বুঝবো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা যেহেতু নিচের সংখ্যাগুলো কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা তা নির্ণয় করো, অর্থাৎ আমরা কিন্তু এখানে একটাও পূর্ণবর্গ সংখ্যা পাইনি। কেন পাইনি? এর একটাই কারণ হচ্ছে দেখো আমরা কিন্তু একটা পূর্বে একটা কথা জেনে আসছি যে কোনো বর্গ সংখ্যার একক স্থানে ২, ৩, ৭ বা ৮ অঙ্কটি নেই, তাই না? ২, ৩, ৭ বা ৮ অঙ্কটি নেই। অর্থাৎ এইখানে দেখো এই যে ২, ৩, ৮ সংখ্যাটা পূর্ণবর্গের স্থানে থাকে না। যদি এই সংখ্যাগুলো পূর্ণবর্গ হতো তাহলে ২, ৩, ৭, ৮ বাদে অন্য অঙ্কগুলো থাকতো, অর্থাৎ এই অঙ্কগুলো থাকতো। যেহেতু ২, ৩, ৭, ৮ আছে, দেখো এখানে দেখো একক স্থানীয় অঙ্ক আছে ২, এটা ৭, এটা ৩, এটা ৩, আবার এটা ৮। যেহেতু এই অঙ্কগুলো একক স্থানীয় অঙ্কে আছে তাই এর কোনোটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো যাই হোক আমরা সেটা খাতা কলমে করে দেখলাম যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ২ নম্বর কাজের সমাধান আমরা
পারলাম। এরপর দেখো 3 নম্বর যে সমস্যাটা বা যে কাজটার কথা বলা আছে সেটা হচ্ছে 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ বর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া যায় এরকম 5টি সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা একটা বুদ্ধি করতে পারি যে এই অঙ্কগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো লাস্টে থাকবে এরকম সংখ্যা আমরা বসাই। তো দেখো তেমন আমরা 5টি সংখ্যা যদি বসাতে চাই, মনে করো কোন সংখ্যার কথা বলছে যে 2, 3, 7, 8 এই 4টি সংখ্যা আমার একক স্থানীয় অঙ্ক যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না। অর্থাৎ 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। মনে করো এমন একটা সংখ্যা আমি লিখলাম 2 দিয়ে লাস্টে 2, তাই না? মনে করো 102, তাহলে কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? হবে না। আবার যদি মনে করি এরকম লিখি যে 1002, তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে না। এবার 3 দিয়ে যদি লিখি লাস্টে, মনে করো 373, এটাও কিন্তু পূর্ণবর্গ নয়। আবার যদি লিখি 3073, তাও কিন্তু পূর্ণবর্গ নয়। এবার দেখো আরো একটা লিখতে পারি যে 487, অর্থাৎ 7 দিয়ে আমি করলাম 487, এটাও পূর্ণবর্গ নয়। আবার দেখো আমি যদি 8 দিয়ে করি যে 558, এটাও পূর্ণবর্গ নয়। আবার যদি শুধু 48 দিই তাও কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে কিন্তু আমরা অজস্র সংখ্যা লিখতে পারছি, যে শুধু 5টি নয় অনেকগুলো সংখ্যা লিখতে পারছি। কিন্তু আমাদের কি খেয়াল রাখতে হবে যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক কোনটা থাকতে হবে? 2, 3, 7, 8 এর যে কোনো একটি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাজের সবগুলো অংশ খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো এবার পরবর্তী টপিকসে চলে যাই। পরবর্তী অংশে আছে যে এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। একক স্থানে কি রয়েছে? 1 রয়েছে, অর্থাৎ 1 থাকতে হবে এমন বর্গ সংখ্যা নেই। এখানে বর্গ সংখ্যা আছে 1 এবং সংখ্যাটা ছিল 1। 81 হচ্ছে বর্গ সংখ্যা, সংখ্যা হবে 9, অর্থাৎ 81 বর্গমূল করলে যেটা হবে সেটার সংখ্যা হবে 9। এরপর আছে 121, এর বর্গমূল হচ্ছে 11। 361, এর বর্গমূল হচ্ছে 19। এখন কথা হচ্ছে এখানে দেখো কি বলছে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? অঙ্কই খালি করে কিন্তু বসাতে হবে, কত হবে। দেখো এখানে 1 বা 9, 1 বা 9 যদি হয় তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি হবে? দেখো সব লাইন ধরে 1 আছে, 1 আছে না? 1 আছে, এখানেও 1, এখানেও 1। এই কথাটা কিন্তু এখানে বলছে। তাহলে আমরা ফাঁকা করে কি লিখবো? 1 লিখবো। এরপর দেখো একইভাবে বর্গ সংখ্যা এগুলো, অর্থাৎ 9 এর বর্গমূল হচ্ছে 3, 49 এর বর্গমূল 7, 169 এর বর্গমূল হচ্ছে 13। এখানে বলছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে, দেখো 3 বা 7 আছে, এখানেও 3 আছে, একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে বর্গ সংখ্যার একক স্থানে কত হবে? দেখো বর্গ সংখ্যার একক স্থানে কি আছে? 9, 9, এটাও 9। তাহলে আমরা কি লিখবো? এখানে 9 হবে, বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে। এরপর দেখো আমরা পরবর্তী আরেকটা ছক আছে, যেখানে আছে বর্গ সংখ্যা 16, সংখ্যা হচ্ছে 4, 36 এর বর্গমূল 6, 196 বর্গমূল 14, 256 বর্গমূল 16। এ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো এখানে বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত থাকবে? দেখো 4 বা 6 যদি একক স্থানীয় থাকে কোনো সংখ্যার, তাহলে বর্গ সংখ্যার একক স্থানে কি থাকবে? দেখো 6 থাকবে। তাহলে এর উত্তরটা এখানে আসবে 6। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ছকের 3টে অংশই তোমরা বুঝতে পারছো। এরপর দেখো তোমাদের যেটা বলা আছে, এরপর দেখো এখানে বলা আছে যে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। এই কথাটা
সত্য কিনা, যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। এই সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পারি। এবার দেখো আরেকটা সিদ্ধান্ত আছে, নেওয়া যায় যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যা শূন্য থাকে, ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। আমি প্রতিটা বিষয় একটু ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো এইখানে বলছে যে সংখ্যা সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7, মনে করো একক স্থানীয় অঙ্ক আমি একটা লিখলাম, মনে করো 22, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত আছে? 2, তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা না। এবার দেখো মনে করো আমি 12 লিখলাম, একক স্থানীয় অঙ্ক কত আছে? 2, এটাকে পূর্ণবর্গ না, এটা পূর্ণবর্গ নয়। আবার দেখো 3 দিয়ে যদি আমি লিখি, মনে করো 33 লিখলাম, তারপর লিখলাম 43, 53 লিখলাম, 13 লিখলাম, কোনোটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর 7 দিয়ে যদি আমি লিখি, মনে করো 77 লিখলাম বা 87 লিখলাম বা 17 লিখলাম, আমি যাই লিখি না কেন একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7 বা 8 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয়। আশা করি তোমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারছো। দ্বিতীয় পয়েন্টে বলছে যে সংখ্যার শেষে বেজোড় সংখ্যক শূন্য থাকে। বেজোড় সংখ্যক শূন্য মানে একটা শূন্য, মনে করো একটা শূন্য, এটা 2 এর পরে একটা শূন্য, 3 এর পরে একটা শূন্য, তাহলে বেজোড়। আবার দেখো বেজোড় সংখ্যক শূন্য কখন হবে? 1 এর পরে 3টে শূন্য, এটা বেজোড়। 2 এর পরে 3টে শূন্য, বেজোড়। 3 এর পরে 3টা শূন্য, বেজোড়। তাহলে এরকম বেজোড় সংখ্যক যদি শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয়। কিন্তু জোড় সংখ্যক যদি শূন্য থাকে, যেমন 100, 400, তাই না, তারপরে মনে করো 10,000, 10-এর পরে 4 শূন্য, এগুলো কিন্তু পূর্ণবর্গ হবে, এগুলো পূর্ণবর্গ। আশা করি এই 2 নম্বর বিষয়টাও তোমরা বুঝতে পারছো, দ্বিতীয় বিষয়টা। এরপর দেখো তৃতীয় যে বিষয়টা বলছে যে একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। হতে হবে এরকম কোনো কথা নেই, হতে পারে, একদম হবে তা কিন্তু নয়, হতে পারে। যেমন 81, এখানে একক স্থানাঙ্ক 1 অর্থাৎ 9 নং 81, তাহলে এটা পূর্ণবর্গ। 64, 8 8 64, 25, 5 5 25, 36 আছে, 6 6 36, 49, 7 7 49 ইত্যাদি বর্গ সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী অংশে যেটা বলা আছে যে আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যা শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। অবশ্যই হবে তা কিন্তু বলা হয়নি। মনে করো যেমন 100, এটা কিন্তু পূর্ণবর্গ। আবার 49 অর্থাৎ 4900, এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু জোড় সংখ্যা শূন্য থাকলে কিন্তু ওই সংখ্যা যে পূর্ণবর্গ হবে এমন কোনো কথা নেই। মনে করো 2 এর পরে 2টো শূন্য দিলাম, যেটা জোড় সংখ্যক শূন্য, কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ নয়, তাই তো? আবার মনে করো 4 এর পরে 2টো শূন্য যদি দিই তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ, তাই না? এর বর্গমূল হচ্ছে 20। এরপর দেখো যদি তুমি মনে করো 300, তাই না, 3 এর পরে 2টো শূন্য দিলাম, তাহলে এটা জোড় সংখ্যক শূন্য আছে, কিন্তু এটা পূর্ণবর্গ নয়। আবার যদি তুমি মনে করো 6400, অর্থাৎ দেখো 2টো শূন্য আছে, তাহলে এটা পূর্ণবর্গ, এটা হচ্ছে 80, এর বর্গমূল হচ্ছে 80। আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। অর্থাৎ জোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হবে, তবে সবসময় হবে তা কিন্তু নয়। এরপর দেখো আমরা বক্সের ভিতরে একটা কাজ দেখতে পাচ্ছি। এখন চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কাজের সমাধানটা করে আসি। কাজের প্রথমে 1 নম্বরে বলছে সারণী থেকে বর্গ সংখ্যার
প্রথম কাজটা বলা হয়েছে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সারণীটা দেখে আসি কোথায় একক স্থানে 4 আছে এমন সংখ্যাগুলো কি কি দেখে আসি। তো দেখো সারণীতে যে বর্গ সংখ্যা একক স্থানে 4 আছে তেমন সংখ্যা আছে 4, এখানে একটা আছে 64, এখানে একটা আছে 144, এখানে একটা আছে 324। আমরা এই সংখ্যাগুলোকে একটু শনাক্ত করে ফেলি এবং লিখে ফেলি যে 4। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যাদের বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে তেমন যে সংখ্যাগুলো সারণীতে আছে সেগুলো আমি লিখে নিয়েছি। এখানে বর্গ সংখ্যা, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এটাকে বর্গমূল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2, 64কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 8, 144কে বর্গমূল করলে হচ্ছে 12, 324কে যদি আমরা বর্গমূল করি তাহলে হচ্ছে 18। তাহলে এগুলো হচ্ছে সংখ্যা আর এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুটি সংখ্যার ভিতরে অর্থাৎ বর্গ সংখ্যা এবং শুধু সংখ্যা এর ভিতরে আমাদের কি করতে বলা হয়েছে, এই সংখ্যার জন্য একটা নিয়ম তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু দেখো বলতে পারি যে যে সকল সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্কে 2 আর 8 আছে, দেখো 2 8 2 আছে 8 আছে, এখানে 8 এটাও 2, একক স্থানীয় অঙ্কে যাদের 2 বা 8 আছে তাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে কি থাকবে, দেখো 4 থাকবে, 4 আছে। তাহলে এটা কিন্তু আমরা একটা নিয়ম তৈরি করতে পারি। তাহলে 1 নম্বর কাজ কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এরপর দেখো 2 নম্বর কাজে যেটা বলা আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমত বর্গ করতে হবে, বর্গ করার পরে একক স্থানীয় অঙ্ক কত হবে তা আমাদের বলতে হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেটর সাহায্যে করব এবং 1273-এর যদি আমরা বর্গ করি, প্রথমটা আছে 1273, তাহলে আমরা 1273-এর যদি আমরা বর্গ করি তাহলে আমরা যে মানটা পাবো তা হলো হচ্ছে 16, 20, 529। যেহেতু আমাদের একক স্থানীয় অঙ্কটি কত হবে তা নির্ণয় করতে বলছে, তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1426। এটাও যদি আমরা বর্গ করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20, 33, তারপরে আছে 47, 6। এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 13,645। এটাকে আমরা যদি বর্গ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 18, 61, 86, 0, 2, 5। তাহলে এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 98, 76, 98, 76, 4, 7, 4। এটাকে আমরা যদি বর্গ করি তাহলে পাচ্ছি হচ্ছে 97, 54, 47, 38, 67, 26, 26 76। অর্থাৎ আমরা বর্গ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ক্যালকুলেটরে চাপ দিলেই কিন্তু আমরা সহজে পেয়ে যাব। সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 99,580। এটার যদি আমরা বর্গ করি তাহলে আসে 99, 16, 17, 64, 0, 0। তাহলে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্যন্ত খুব ভালো বুঝতে পারছো। তো আগামী পর্বে আমরা অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এখান থেকে 4 পৃষ্ঠা থেকে আলোচনা করব।
এখানে ছকটা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে যতদূর পর্যন্ত আমরা করতে পারি সে পর্যন্ত আমরা সমস্যার সমাধান করব। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে আমি এই পর্ব শেষ করছি।